হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের দ্য সাউন্ড অফ মিউজিক এই গল্পটির পার্ট টুর একটা অংশ আছে, তার নাম দি সানহাই অফ বিসমিল্লাহ খান। আজকে এই অংশটা নিয়ে আলোচনা করব। সানহাই বা সানাই তোমরা নিশ্চয়ই দেখেছ বা শুনেছ। এটা সাধারণত কোনো রকম মঙ্গল অনুষ্ঠানে আমাদের এখানে বাজানো হয়, বিয়ের অনুষ্ঠান, পূজা পার্বণ, এগুলোতে আজকাল যদিও তার ব্যবহার কমে গেছে অনেক, কিন্তু এটা বাজানো হয়। তো এই সানাই এর শ্রেষ্ঠ বাদক বিসমিল্লাহ খান, যাকে শেষ পর্যন্ত ভারত রত্ন পুরস্কারে ভূষিত করা হয়, সেই বাজনাটা তিনি কিভাবে শুরু করলেন এবং কিভাবে তাতে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন, করার পরও কেন তিনি নিজ দেশ ছেড়ে চলে গেলেন না, এই সমস্ত কথাই এই গল্পটাতে লেখা আছে। আমরা এবার এটা পড়ব। Emperor Aurangzeb banned the playing of a musical instrument called pangi in the royal residence, for it had a shrill, unpleasant sound. কি আমরা দেখছি যে এখানে বলছেন যে সম্রাট আওরঙ্গজেব তিনি পাঙ্গি নামক একটা বাদ্যযন্ত্র, এটা তার রাজসভায় বাজানো নিষিদ্ধ করে দিয়েছিলেন, কারণ এটার ছিল একটা তীক্ষ্ণ এবং অপ্রীতিকর আওয়াজ। পাঙ্গি বিকেম দ্য জেনারিক নেম ফর রিডেড নয়েজ মেকার্স। পাঙ্গিটা যে সমস্ত শব্দ তৈরি করতে রিডযুক্ত যন্ত্র ব্যবহার করা হয়, সেই রকম যন্ত্রের একটা জাতিগত নাম হয়ে উঠেছিল। ফিউ হ্যাড থট দ্যাট ইট উড ওয়ান ডে বি রিভাইভড। ফিউ মানে খুব কম মানুষই ভেবেছিল যে পাঙ্গি তো নিষিদ্ধ হয়ে গেছে, এ বাজনাটা আবার শুরু হবে, এটা হয়তো সম্ভব নয়। A barber of a family of professional musicians who had access to the royal palace decided to improve the tonal quality of the pangi. এক পেশাদার বাজক পরিবারের একজন নাপিত, সে প্রায়ই রাজপ্রাসাদে যাওয়া আসা করত। সে ঠিক করলো যে সে এর যে সুরগত দিকটা আছে, সুরগত গুণমান আছে, সেই গুণমানটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করবে। He chose a pipe with a natural hollow stem that was longer and broader than the pangi and made 7 holes on the body of the pipe. সে কী করলো, সে একটা পাইপ নেয়, একটা ছিদ্রযুক্ত নল নেয়, ফাঁপা, এবং এই যে ফাঁপা নলটা নেয় সেই নলটার মধ্যে সে 7টা ছিদ্র করে, যেটা নাকি পাঙ্গির চেয়ে কিছুটা লম্বা এবং কিছুটা প্রশস্ত। When he played on it, closing and opening some of these holes, soft and melodious sounds were produced. সে যখন এটা বাজাতে শুরু করল, ছিদ্রগুলোকে কোনোটাকে বন্ধ করে কোনোটাকে খুলে এইভাবে করে করে সে যখন এটাকে বাজাতে শুরু করলো, দেখা গেল অপূর্ব সুন্দর সুর, নরম এবং সুরেলা সুর এ থেকে বেরিয়ে আসছে। হি প্লেড দ্য ইনস্ট্রুমেন্ট বিফোর রয়্যালটি অ্যান্ড এভরিওয়ান ওয়াজ ইমপ্রেসড। সে রাজপরিবারের মানুষদের সামনে এই যন্ত্রটা বাজায় এবং উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যায়। দি ইনস্ট্রুমেন্ট so different from the pangi had to be given a new name. এই যন্ত্রটা পাঙ্গির চেয়ে এত আলাদা। পাঙ্গিটা কি, তোমাদের টেক্সট বইয়ে দেখবে পাঙ্গির ছবি দেওয়া আছে। আসলে এটা আমরা যাদের বিন বলি, সাপুরেরা যে বিন ব্যবহার করে, সেটা হচ্ছে পাঙ্গি। তো সে এটার এমনভাবে পরিবর্তন করে ফেলল যে এই পাঙ্গিটাকে নতুন নাম দেওয়ার প্রয়োজন হলো। অ্যাজ দ্য স্টোরি গোজ, এভাবেই গল্পটা বলা আছে। সিন্স ইট ওয়াজ ফার্স্ট প্লেড ইন দ্য শাহস চেম্বার, যেহেতু এটা শাহ
প্রথম শাহর সভায় বাজানো হয়েছিল, অ্যান্ড ওয়াজ প্লেড বাই এ নাই বারবার, এবং যেহেতু একজন নাপিত এটাকে বাজিয়েছিল, দি ইনস্ট্রুমেন্ট ওয়াজ নেমড দ্য সানহাই। তাই সন্ধি করে শাহ এবং নাই এই দুটোর সন্ধি করে এই যন্ত্রটার নাম দেওয়া হলো সানাই। দি সাউন্ড অফ দ্য সানাই বিগেন টু বি কনসিডার্ড অসপিশিয়াস। এই যে যন্ত্রটা, এই যন্ত্রটার যে সুরটা, শব্দটা, এটাকে মঙ্গলজনক বা শুভ মনে করা হয়। And for this reason, it is still played in the temples and is an indispensable component of any North Indian wedding. এবং এরই জন্য এটা এখনও মন্দিরে বাজানো হয়, এবং এটা একটা একেবারে ইন্ডিসপেন্সেবল কম্পোনেন্ট, অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে উত্তর ভারতীয় বিয়ের অনুষ্ঠানে। ইন দ্য পাস্ট, দি সানহাই ওয়াজ part of the Nahabat, a traditional ensemble of 9 instruments found at royal courts. আগেকার দিনে এটা নহবত মানে 9টা বাদ্যযন্ত্র মিলে একসঙ্গে বাজানো হয়, তাকে বলা হয় নহবত। এই নহবতের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল এই সানহাই। টিল রিসেন্টলি ইট ওয়াজ ইউজড অনলি ইন টেম্পলস অ্যান্ড ওয়েডিংস। এবং কিছুদিন আগে পর্যন্ত এটা শুধুমাত্র মন্দিরে এবং বিয়ের অনুষ্ঠানেই বাজানো হতো। দি ক্রেডিট ফর ব্রিঙিং দিস ইনস্ট্রুমেন্ট অন টু দ্য ক্লাসিক্যাল স্টেজ গোজ টু উস্তাদ বিসমিল্লাহ খান। একে যে আজকে আমরা একটা ধ্রুপদী সঙ্গীতের অংশ হিসাবে গ্রহণ করছি, এই যে কৃতিত্ব, এই কৃতিত্বটা মালিক উস্তাদ বিসমিল্লাহ খান। কে তিনি? As a 5-year-old, Bismillah Khan played gilli danda near a pond in the ancient estate of Dumrao in Bihar. 5 বছর যখন তার বয়স, তখন বিসমিল্লাহ খান বিহারের এক প্রাচীন দুমরাও এস্টেটের পুকুরের কাছে গুলি ডান্ডা খেলত। গুলি ডান্ডা মানে গ্রামে যেটাকে আমরা হয়তো ট্যামডাং বলতে পারি, বা এই ধরনের জাতীয় এসব খেলা খেলত। এখনকার যুগে তো এই খেলাগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, পরিবর্তে চলে এসেছে গুলি ডান্ডারই মতো আরেকটা খেলা ক্রিকেট। যাক, সে গুলি ডান্ডা খেলত। হি উড রেগুলারলি গো টু দি নিয়ার বাই বিহারজি টেম্পল টু সিং দ্য ভোজপুরি চৈতা, at the end of which he would earn a big laddu weighing 1.25 kg, a prize given by the local Maharaja. তারপর এই 5 বছর বয়সেই সে নিয়মিত যেত বিহারজি টেম্পলে। সেখানে গিয়ে সে গান গাইতো। কি গান? ভোজপুরি ভাষায় চৈতা গাইতো। মন্দিরের সামনে গাওয়া হয় চৈতা, আমাদের যেমন ওই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম বা এইরকম গাওয়া হয়, ঠিক এইরকম চৈতা গাইতো। এবং তখন ওইখানকার যিনি রাজা ছিলেন, তিনি কি করতেন, স্থানীয় যে মহারাজা ছিলেন, তিনি একটা পুরস্কার দিতেন শ্রেষ্ঠ গায়ককে। সেই পুরস্কারটা কি? একটা লাড্ডু। সেই লাড্ডুটার ওজন ছিল 1.25 কেজি, অর্থাৎ 1.25 কিলোগ্রাম। এই পুরস্কার পাওয়ার লোভে লোভে বিসমিল্লাহ, 5 বছরের ছোট্ট ছেলে বিসমিল্লাহ গিয়ে কি করত? ভোজপুরি চৈতা গাইত, এবং এই পুরস্কারটা বিসমিল্লাহর ভাগ্যেই জুটত। দিস হ্যাপেন্ড 80 years ago. 80 বছর আগে এই ঘটনা ঘটেছিল। মানে 80 বছর আগে সে প্রথম পুরস্কার পেয়েছিল লাড্ডু। তারপর কি ঘটলো 80 বছর পরে? অ্যান্ড দ্য লিটল বয় হ্যাজ ট্রাভেলড ফার টু আর্ন দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, দি ভারত রত্ন। এবং এই ছোট্ট ছেলেটা অনেক পথ অতিক্রম করেছে, এবং সেই পথ অতিক্রম করে শেষ পর্যন্ত সে পুরস্কার পেয়ে গেল, ভারতের সর্বশ্রেষ্ঠ নাগরিক পুরস্কার। কি সেটা? অসামরিক নাগরিক পুরস্কার, ভারতরত্ন। Born on 21 March 1916, Bismillah belongs to a well-known family of musicians from Bihar. 1916 মার্চের 21 তারিখে যার জন্ম, সেই বিসমিল্লাহ তিনি বিহারের একটা বিখ্যাত সঙ্গীত পরিবারে, তাদের
পরিবারের সবাই মিউজিক জানতো, গান বাজনা এসব জানতো, সেই পরিবারে জন্মগ্রহণ করেন। হিজ গ্র্যান্ডফাদার রাসেল বক্স খান ওয়াজ দ্য সানহাই নওয়াজ অব দি ভোজপুর কিংস কোর্ট। তার ঠাকুরদা যিনি ছিলেন কি যে রসুল বক্স খান, তিনি ভোজপুরের যে রাজদরবার, সেই দরবারে তিনি ছিলেন সানহাই নওয়াজ, অর্থাৎ শাহনাইয়ের একজন শ্রেষ্ঠ বাদক। হিজ ফাদার পয়গম্বর বক্স অ্যান্ড আদার প্যাটার্নাল অ্যানসেস্টর্স ওয়ার অলসো গ্রেট সানাই প্লেয়ার্স। তার বাবা পয়গম্বর বক্স এবং তাদের পরিবারের বাবার দিক দিয়ে, প্যাটার্নাল মানে বাবার দিক দিয়ে, মায়ের দিক হলে বলা হয় ম্যাটার্নাল, বাবার দিক দিয়ে যারা পূর্বপুরুষ তাদের অনেকেই সানহাই বাজাতেন। দি ইয়ং বয় টুক টু মিউজিক অন আর্লি ইন লাইফ। এই ছোট্ট ছেলেটা খুব অল্প বয়সেই বাজনা বাজানো শুরু করে দেয়। অ্যাট দ্য এজ অফ 3, when his mother took him to his maternal uncle's house in Benares, now Varanasi, Bismillah was fascinated watching his uncles practice the Shanhai. তার বয়স যখন 3, মায়ের সঙ্গে সে মামার বাড়িতে গেল বেনারসে, এখন যার নাম বারাণসী। সেখানে সে গেল এবং আশ্চর্য হয়ে, মুগ্ধ হয়ে সে দেখত যে তার মামা কি করছে, এই বাজাচ্ছে, এই সানহাই বাজাচ্ছে। সোন বিসমিল্লা স্টার্টেড অ্যাকম্পেনিং হিজ আঙ্কেল আলী বক্স। শীঘ্রই সে কি করলো, বিসমিল্লা, এই ছোট্ট ছেলেটা 3 বছরের ছেলে, খুব তাড়াতাড়ি সে মামার সঙ্গে যেতে শুরু করলো। টু দি বিষ্ণু টেম্পল অফ বেনারস, বেনারসের বিষ্ণু টেম্পলে, হোয়ার বক্স ওয়াজ এমপ্লয়েড টু প্লে দ্য সানহাই, যেখানে বক্স সানহাই বাজাতে। মজা কি জানো, মন্দির হচ্ছে হিন্দুদের, কিন্তু এখানে প্রবেশ করে বাজনা বাজাচ্ছে যে সে হচ্ছে মুসলমান। অর্থাৎ এই যে হিন্দুদের এই উদারতাটা এখন আছে, অনেকেই দাবি করেন, কিন্তু কিছুটা হয়তো একটু মার খেয়েছে, কারণ আমরা দেখি ভারতবর্ষে কিছু সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে, কিন্তু হিন্দুরা চিরকাল অসাম্প্রদায়িক ছিল। হিন্দু মানে সিন্ধু নদীর পার, সেই সিন্ধু নদের পারে যারা বাস করে তারাই হিন্দু, এরকম ব্যাপক অর্থে হিন্দুকে তখন নেওয়া হতো। যাক, Alibox would play the Shanhai and Bismillah would sit captivated for hours on day. Alibox বাজনা বাজাতেন আর বিসমিল্লা ঘন্টার পর ঘন্টা বসে শুনত। Slowly he started getting lessons in playing the instrument and would sit practicing throughout the day. আস্তে আস্তে সে বাজনা বাজানো শিখতে শুরু করলো এবং সারা দিন ধরে অভ্যাস করতে শুরু করলো। For years to come, the temple of Balaji and Mangalamaya and the banks of the Ganga became the young apprentice's favorite haunts, where he could practice in solitude. এবং বছরের পর বছর ধরে সে বালাজি মন্দিরে গেছে, মঙ্গলামাইয়া মন্দিরে গেছে এবং গেছে গঙ্গার তীরে, যেখানে সেই যুবক শিক্ষানবিশ সে কী করত, তার প্রিয় শখ ছিল যে সেখানে গিয়ে সে নির্জনে বসে সানাই বাজনা প্র্যাকটিস করত। The flowing waters of the Ganga inspired him to improvise and invent ragas that were earlier considered to be beyond the range of the Shanhai. এই যে জলস্রোত, গঙ্গা নদীর যে এই চলন্ত স্রোত, সেই স্রোত তাকে উদ্বুদ্ধ করত এই গানের রাগটাকে আরও উন্নত করতে এবং নতুন নতুন রাগ সৃষ্টিতে, যেটা নাকি এককালে সানাই বাজানোর পক্ষে ওই রকম রাগ তৈরি করা অসম্ভব বলে মনে করা হতো। At the age of 14, Bismillah accompanied his uncle to the Allahabad Music Conference. 14 বছর বয়সে বিসমিল্লা তার কাকার সঙ্গে এলাহাবাদে একটা সঙ্গীত সম্মেলনে যান। At the end of his recital, Ustad Fayaz Khan patted the young boy's back and said, তা যখন প্রদর্শন শেষ হয়ে গেল তখন
সেই কালের একজন বিখ্যাত উস্তাদ, তার নাম উস্তাদ ফৈয়াজ খান। তিনি এগিয়ে এলেন, ছেলেটার পিঠ চাপড়ে দিয়ে বললেন, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ শ্যাল মেক ইট। কঠোর পরিশ্রম করো, পরিশ্রমের কোনো বিকল্প নেই, শ্রমেণ সর্বম সাধ্যম। তাই বলছে কঠোর পরিশ্রম করো, পারবে তুমি। উইথ দ্য ওপেনিং অফ দি অল ইন্ডিয়া রেডিও in Lucknow in 1938 came Bismillah's big break. 1938 যখন লখনৌতে অল ইন্ডিয়া রেডিওর একটা শাখা খোলা হলো, তখন থেকেই বিসমিল্লাহর জীবনে একটা বড় সুযোগ চলে আসে। কি এলো সেই সুযোগটা? হি soon became an often heard Shanghai player on radio. তিনি খুব শীঘ্রই রেডিওতে গান গাইতে শুরু করেন। প্রায়শই তার গান গাওয়া মানে এই বাজনা, তার এই সানাই বাজন এই লখনৌ এই রেডিও স্টেশন থেকে শোনা যেত। When India gained independence on 15 August 1947, Bismillah Khan became the first Indian to greet the nation with his Shanai. ভারত যখন 1947 সনের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে, সেই সময় বিসমিল্লাহ খান হচ্ছেন সেই ব্যক্তি যাকে সানাইয়ের দ্বারা সমগ্র দেশকে শুভেচ্ছা জানানোর মর্যাদা দেওয়া হয়। প্রথম সানাই বাজান বিসমিল্লাহ খান, তারপরে দেশের প্রধানমন্ত্রী ভাষণ দিতে ওঠেন। তাই স্বাধীনতার প্রথম যে অভ্যর্থনা জানিয়েছে তিনি হচ্ছেন উস্তাদ বিসমিল্লাহ খান। He poured his heart out into Rag Kafi from the Red Fort to an audience which included Pandit Jawaharlal Nehru, who later gave his famous Trust with Destiny speech. তিনি প্রাণ ভরে রাগ কাফি বাজালেন সেই দিল্লির লাল কেল্লার শিখরে, এবং শ্রোতাদের মধ্যে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, যিনি পরবর্তী সময়ে ভাগ্যের সঙ্গে মোলাকাত এই বক্তৃতাটা তার বাজনা শেষ হলে প্রথম যেই স্বাধীনতার বক্তৃতা পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই বক্তৃতা পরে দেওয়া হয়েছিল। আগে বিসমিল্লাহর সেই সানাই বাদন প্রকাশ করা হয়েছিল। Bismillah Khan has given many memorable performances both in India and abroad. Bismillah Khan দেশে বিদেশে অনেক স্মরণীয় অনুষ্ঠান পরিবেশন করেন। His first trip abroad was to Afghanistan, where King Jahir Shah was so taken in by the maestro that he gifted him priceless Persian carpets and other souvenirs. সেখানকার রাজা, আফগানিস্তানের রাজা, ও তার প্রথম বিদেশ সফর আফগানিস্তান, এবং আফগানিস্তানের রাজা জাহির শাহ এই বিশিষ্ট সঙ্গীতবিদের দ্বারা এত মুগ্ধ হয়েছিলেন, এত বিমোহিত হয়েছিলেন যে তিনি তাকে বহুমূল্য পার্সিয়ান কার্পেট এবং স্মারক হিসাবে নানান মূল্যবান জিনিস উপহার দেন। The king of Afghanistan was not the only one to be fascinated with Bismillah's music. বিসমিল্লাহর গানে মুগ্ধ হয়েছিলেন একমাত্র এই আফগানিস্তানের রাজা তা কিন্তু নয়, আরও অনেক মানুষ মুগ্ধ হয়েছিলেন। ফিল্ম ডিরেক্টর বিজয় ভাট was so impressed after hearing Bismillah play at a festival that he named a film after the instrument called Gunj Uthi Shanghai. বিজয় ভাট বিখ্যাত সিনেমা পরিচালক, তিনি এত মুগ্ধ হয়েছিলেন একটা অনুষ্ঠানে বিসমিল্লাহর সেই বাদন শুনে যে তিনি তার একটা নতুন একটা সিনেমা করেন এবং সেই সিনেমার নামকরণ করেন তিনি গুঞ্জ উঠে সানহাই, সানহাই বেজে উঠেছে। দি ফিল্ম ওয়াজ এ হিট, এবং এই গানটা খুব একেবারে হিট হয়, মানে খুব চারদিকে ছড়িয়ে পড়েছিল, খুব সুনাম হয়েছিল এটার, খুব ছড়িয়ে পড়েছিল এটা। অ্যান্ড ওয়ান অফ বিসমিল্লাহ খানস কম্পোজিশনস দিল কা খিলোনা হে টুট গায়া,
তার একটা বিশেষ গান, সেই গানটা কি যে দিল কা খিলানা হায় টুট গয়া, এই গানটা সারা দেশে একদম ছড়িয়ে পড়ে হিট হয়ে যায়। টার্নড আউট টু বি এ নেশন ওয়াইড চার্ট বাস্টার। এটা এমন হয়ে যায় যে সারা ভারতবর্ষের মানুষ গুনগুন করে এই গানটা তখন গাইত। ডেসপাইট দিস হিউজ সাকসেস, এই বিরাট সাফল্য ছাড়াও ইন দ্য সেলুলয়েড ওয়ার্ল্ড, সিনেমা জগতে বিসমিল্লাহ খানস ভেঞ্চার্স ইন ফিল্ম মিউজিক আর লিমিটেড ইন টু। এছাড়াও আরও দুইটাতে তার সীমাবদ্ধ যেই কাজ ছিল সেটা আরও দুইটাতে ছড়িয়ে আছে। সেটা কি? শ্রীনিবাস কানারাজ ভেঞ্চার সন্নাধি আপানা, বিক্রম শ্রীনিবাস 2, বিজয় ভাটস গুঞ্জুটি সানহাই, দুইটার মধ্যে ছড়িয়ে আছে। একটা হচ্ছে বিজয় ভাটের গুঞ্জুটি সানহাই, আরেকটা হচ্ছে বিক্রম শ্রীনিবাসনের কানাড়া উদ্যোগ, তার নাম সনাধি আপনা। I just cannot come to terms with the artificiality and glamour of the film world, he says with the emphasis. তিনি খুব জোর দিয়ে বললেন যে আমি কিন্তু সিনেমা জগতের সঙ্গে মানিয়ে চলতে পারিনি। বললেন তিনি মানাতে পারেননি, কারণ এর মধ্যে যে কৃত্রিমতা, এর মধ্যে যেই একেবারে রুশনাই, যে চাকচিক্য, জাঁকজমক, বলছে এই জাঁকজমকের সঙ্গে আমি ঠিক মানিয়ে নিতে পারিনি, তাই আমি সিনেমাতে খুব একটা আগ্রহী ছিলাম। অ্যাওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন কেম থিক অ্যান্ড ফাস্ট। মোটা মোটা পুরস্কার, পরিচিতি, এগুলো দ্রুত আসতে লাগলো। বিসমিল্লাহ খান বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইনভাইটেড টু পারফর্ম এট দ্য প্রেস্টিজিয়াস লিঙ্কন সেন্টার হল ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকার বিখ্যাত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকান যুক্তরাষ্ট্র, তার বিখ্যাত লিঙ্কন হলে, মর্যাদাকর সেই লিঙ্কন হলে বাজানোর জন্য তাকে আমন্ত্রণ জানানো হলো। He also took part in the World Exposition in Montreal, in the Cannes Art Festivals and in the Osaka Trade Fair. তিনি এছাড়াও অংশগ্রহণ করেছিলেন। কোথায় কোথায় অংশগ্রহণ করেছিলেন? তিনি মন্ট্রিলের ওয়ার্ল্ড এক্সপোজিশনে এবং কানের একটা আন্তর্জাতিক ক্ষেত্রে যে ট্রেড ফেয়ার, ব্যবসার উপলক্ষে যে মেলা ছিল, সেখানেও তাকে আন্তর্জাতিক আসরে নিমন্ত্রণ করা হয়েছিল। আচ্ছা, তারপরে ফেয়ার, the cancer person. So well known did he become, এত পরিচিত হয়ে গেলেন তিনি ইন্টারন্যাশনালি, সেই একেবারে আন্তর্জাতিক স্তরে, দ্যাট অ্যান অডিটোরিয়াম ইন তেহরান ওয়াজ নেমড আফটার হিম। তেহরানে একটা হলঘর, তার নাম দেওয়া হয়েছিল অডিটোরিয়াম, মানে যে স্টেডিয়াম, তার নামকরণ হয়েছে তার নাম অনুসারে। তাহার মস্ক উস্তাদ বিসমিল্লাহ খান, তার নাম কি? তাহার মসিকি বিসমিল্লাহ খান নাম। ন্যাশনাল অ্যাওয়ার্ডস লাইক পদ্মশ্রী অ্যান্ড পদ্মভূষণ অ্যান্ড দি পদ্মবিভূষণ ওয়ার কনফার্ড অন হিম। একে একে তার উপর দেওয়া হলো পদ্মশ্রী, 4র্থ অসামরিক নাগরিক পুরস্কার দেওয়া হয়েছে, পদ্মভূষণ 3য় পুরস্কার, পদ্ম দেওয়া হয়েছে পদ্মবিভূষণ, ভারতের 2য় অসামরিক নাগরিক পুরস্কার, সেই পুরস্কারেও তাকে ভূষিত করা হয়েছিল। In 2001, Ustad Bismillah Khan was awarded India's highest civilian award, the Bharat Ratna. 2001 সনে উস্তাদ বিসমিল্লাহ খানকে দেওয়া হয় ভারতের সর্বোচ্চ অসামরিক নাগরিক পুরস্কার, ভারত রত্ন। With the coveted award resting on his chest and his eyes glinting with rare happiness, he said, সেই যে লোভনীয় পুরস্কারটা বুকে চেপে ধরে এবং আলো চোখে চিকচিক করা এই অশ্রুজল নিয়ে, দুর্লভ সুখ নিয়ে তিনি বললেন, all I would like to say is
আমি যে কথাটা বলতে চাই হলো, টিচ ইউর চিলড্রেন মিউজিক। আপনাদের সন্তানকে সঙ্গীত শেখান। দিস ইজ হিন্দুস্তান রিচেস্ট ট্র্যাডিশন। এটা হচ্ছে ভারতের সবচেয়ে সেরা ঐতিহ্য। ইভেন দ্য ওয়েস্ট ইজ নাও কামিং টু লার্ন আওয়ার মিউজিক। এমনকি পশ্চিমীরাও আজ আমাদের সঙ্গীত শিখতে আসছে। In spite of having travelled all over the world, Khan Sahib, as he is fondly called, is exceedingly fond of Benares and Dumrao, and they remain for him the most wonderful towns of the world. যদিও সারা পৃথিবী তিনি ঘিরে বেরিয়েছেন, কিন্তু খান সাহেব যেই নামে তিনি পরিচিত ছিলেন, খান সাহেব এই পরিচিত ছিলেন, এই নামেই তাকে সবাই ডাকত। তিনি প্রচণ্ডভাবে আকৃষ্ট ছিলেন বেনারসের প্রতি এবং দুমরাইয়ের প্রতি, এবং এইগুলোকে বলতেন তিনি বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক শহর। এ স্টুডেন্ট অফ হিজ ওয়ান্স ওয়ান্টেড হিম টু হেড এ সাংহাই স্কুল ইন দি ইউএসএ। একবার তার একজন প্রাক্তন ছাত্র তাকে অনুরোধ করেছিল আমেরিকায় একটি সাংহাই স্কুলে কাজ করার জন্য, সাংহাই স্কুলের প্রধান হওয়ার জন্য। And the student promised to recreate the atmosphere of Benares by replicating the temples there. এবং সেই ছাত্র তাও বলেছিল যে আমি ঠিক বেনারসের আদলে, বেনারসে যেভাবে মন্দির টন্দির আছে ঠিক তেমনভাবে ইউএসের সেই স্কুলটাকে আমি গড়ে তুলব, আপনি আসুন। বাট খান সাহেব asked him if he would be able to transport river Ganga as well. কিন্তু খান সাহেব জিজ্ঞেস করেছিলেন, তুমি কি পারবে গঙ্গাকে নিয়ে যেতে? তুমি তো মন্দির না হয় কয়েকটা বানাবে, কিন্তু ভারতের গঙ্গাকে নিয়ে যেতে পারবে? আমি তো গঙ্গার তীরে বসে বাজাবো, তুমি কি করে গঙ্গাকে নেবে? Whenever I am in foreign country, later he remembered to have said, পরবর্তী সময়ে তাকে বলতে শোনা যায়, that is why whenever I am in a foreign country I keep yearning to see Hindustan. এর জন্যই যখনই আমি কোনো বিদেশে থাকি আমার বারবার মন চায় আমি ফিরে আসি। While in Mumbai, I think of only Benares. এবং যখন আমি মুম্বাইতে যাই আমার মনে পড়ে বেনারসের কথা, দি হলি গঙ্গা, সেই পবিত্র গঙ্গার কথা, জন্মস্থান, তার নেটিভ যে প্লেস, সেগুলোর কথা। অ্যান্ড while in বেনারস, এবং বেনারসে থাকলে তার মনে হয় আই মিস দ্য ইউনিক মাঠা অফ দুমরাও। এবং তিনি যখন ইয়েতে থাকেন সেই বিশেষ মাঠটা, দুমরাওয়ের যে মাঠটা, সেই মাঠটাকে তিনি যেন হারিয়ে ফেলেন। অর্থাৎ তার জন্মস্থান, তার আশপাশ এলাকা, সেগুলো তাকে টানে। এই নিয়ে শেখর গুপ্ত নামে একজন ব্যক্তি তিনি মন্তব্য করেছেন, When partition happened, did not you and your family think of moving to Pakistan? রিডার্স ডাইজেস্ট নামক একটা পত্রিকায় একজন সাংবাদিক শেখর গুপ্ত তাকে প্রশ্ন করেছিলেন যে যখন দেশ ভাগ হয়ে যায় আপনি কি পাকিস্তানে যাওয়ার কথা চিন্তা করেননি? বিসমিল্লাহ খান কি জবাব দিয়েছিলেন? গড ফরবিড, ভগবানের দোহাই, কি মি লিভ বেনারস, আমি বেনারস ছেড়ে যাব? নেভার আই ওয়েন্ট টু পাকিস্তান ওয়ান্স, আই ক্রস দ্য বর্ডার জাস্ট টু সে আই হ্যাভ বিন টু পাকিস্তান। আমি কখনও পাকিস্তানে যাইনি এই কথা বলার জন্য যে বিদায় পাকিস্তান, আমি কোনোদিন পাকিস্তানে যাইনি। আই ওয়াজ দেয়ার ফর অ্যাবাউট অ্যান আওয়ার, আমি একবার মাত্র গিয়েছিলাম, মাত্র 1 ঘন্টার জন্য। আই সেড নমস্কার টু দি পাকিস্তানিজ অ্যান্ড সালাম আলাইকুম টু দি ইন্ডিয়ানস। আমি একবার মাত্র বলেছিলাম পাকিস্তানিদের নমস্কার এবং ভারতের মানুষকে বলেছিলাম সালাই আলাইকুম। আই হ্যাড এ গুড লাভ। এবং আমার এই নিয়ে আমার খুব হাসি পেত। উস্তাদ বিসমিল্লাহ খানস লাইফ ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ দ্য রিচ কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে সাংস্কৃতিক ঐতিহ্য, এই ঐতিহ্যের তিনি একজন যথার্থ উদাহরণ। যথার্থ ভারতবর্ষের যেই সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, তার তিনি একজন একেবারে যথার্থ উদাহরণ। One that effortlessly accepts that a devout Muslim like him can very naturally play the Shanghai every morning at the Kashi Vishwanath temple. এবং যিনি কিনা এইরকম ব্যক্তি
যিনি একজন খুব সাংঘাতিক ধর্মপ্রাণ মুসলমান, তারপরেও তিনি প্রতি সকালে স্বাভাবিকভাবেই কাশী বিশ্বনাথ মন্দিরে সানাই বাজাতেন। Ustad Bismillah Khan passed away on 21 August 2006 at the age of 90 after a prolonged illness. দীর্ঘদিন রোগ ভোগের পর উস্তাদ বিসমিল্লাহ খান 21 আগস্ট 2006 মারা যান, দীর্ঘ রোগ ভোগের পর। হি ওয়াজ গিভেন এ স্টেট ফিউনারেল, তাকে রাজকীয় যে সম্মান জানিয়ে তার শেষকৃত্য সম্পাদন করা হয়। অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার্ড ওয়ান ডে অফ ন্যাশনাল মর্নিং, এবং ভারত সরকার তার সুখে একদিনের শোক দিবস পালন করে। এই হচ্ছে গল্পটা। আমি এরপর তোমাদের এই গল্পটার যে সমস্ত টেক্সট বইয়ের প্রশ্ন আছে বা আরও যে আলাদা প্রশ্ন আছে তা অনলাইন ক্লাসে দিয়ে দেব। ঠিক আছে, বাই।